আমার মতোই যারা ভাবেন আদার ব্যাপারই হলেও জাহাজের খবরটাও আমাদেরই রাখতে হবে, আমার মতোই যারা দেখেন পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সবকিছুর সুতোই বাঁধা সেই রাজনীতির নাটাইয়ে তাদের স্বাগত আজকের রাজকাহনে। সাথে আছি নবনীতা চৌধুরী, নিবেদন করছে শাহ সিমেন্ট। শুরুতেই জানিয়ে দিতে চাই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আগামী 11ই মার্চ অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী ডাকসুতে প্রার্থী 229 জন আর 18টি হল সংসদে 509 জন। ডাকসুর ভিপি পদে প্রার্থী 21 জন আর জিএস পদে রয়েছেন 14 জন। সব মিলিয়ে 25টি পদের বিপরীতে মোট 229 জন রয়েছেন চূড়ান্ত প্রার্থী তালিকায়, আর প্রতিটি পদের বিপরীতে লড়বেন 9 জন। এদিকে 18টি হল সংসদ নির্বাচনে মোট 234টি পদের মধ্যে 61টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাওয়া প্রার্থীদের অধিকাংশই ছাত্রলীগ সমর্থিত প্যানেলের হওয়ায় ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনগুলো এটিকে হলে হলে ছাত্রলীগের দীর্ঘদিনের দখলদারিত্ব ও প্রশাসনের ছাত্রলীগ বান্ধব ভূমিকার ফল বলে অভিযোগ করলেও ছাত্রলীগ বলছে অভিযোগকারীরা অনেকে হলে পূর্ণাঙ্গ প্যানেলই দিতে পারেনি। নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ছাত্রলীগ এমন দাবি করলেও ছাত্রদল বলছে সাধারণ শিক্ষার্থীরা পরোক্ষভাবে হুমকির শিকার এবং তারা ছাত্রদল নেতাদেরও নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছে। আর ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রলীগের বিরুদ্ধে ভোট পেতে টাকা ছড়ানোর অভিযোগ তোলা হলেও এটাকে গুজব আর অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে ছাত্রলীগ। আর প্রায় সকল প্যানেল ও অনেক স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। এদিকে নির্বাচনকে ঘিরে সোমবার সিনেটে উপাচার্য প্রার্থী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিলে এতে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ করেছে ছাত্রদল। আর ভাষণে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞার কথা জানালেও প্রার্থীদের অনেকের দাবি উপাচার্যের বক্তব্য শেষে নির্বাচনের পরিবেশ নিয়ে তারা কথা বলতে চাইলেও তাদের সে সুযোগ দেওয়া হয়নি। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউজিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান। স্বাগত আপনাদের তিনজনকে। ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। স্যার, ডাকসু নির্বাচনের আর কয়েকদিন বাকি, এই উৎসব কি যারা রাজনীতি করেন শুধু তাদের, নাকি আপনার মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা আসলে আগ্রহী হয়েছেন তাদের নেতা নির্বাচনে? শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা বলি কেন, আমি তো বলি যে সারা দেশের মানুষ, বাংলাদেশের নাগরিকরা, তারা কিন্তু খুবই উৎসাহ নিয়ে, ঔৎসুক্য নিয়ে তাকিয়ে আছেন এই ডাকসু নির্বাচনে। স্বাধীনতার পরে এটা 7ম ডাকসু নির্বাচন হবে এবং এটা কত বছর হয়ে গেল, প্রতি বছর যদি একটি হয় তাহলে তো কত নির্বাচন হওয়ার কথা। সেই জন্যে এই নির্বাচনটা ঘিরে মানুষের নানা প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে, শঙ্কা আছে, আবার আশাবাদও আছে। আমি মনে করি সবাই তাকিয়ে আছে ডাকসুর দিকে। কি ধরনের শঙ্কা আছে যদি সেই প্রশ্নটাই করি স্যার? শঙ্কার কথা মনে রেখেই হয়তো এই যে ডাকসু নির্বাচন এতদিন হয়নি, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এই কথাটাই সবসময় বলেছি যে ডাকসু নির্বাচন দেওয়া যাবে না, এখানে মারামারি হবে। আমরা সেই সামরিক শাসনগুলোর সময় তো গোলাগুলি চলেছে, কিন্তু সে সময় কিন্তু ডাকসু নির্বাচন হয়েছে, কিন্তু তারপরে অনেকগুলো বছর কিন্তু এই যে একটা 90-এর গণঅভ্যুত্থানটা করলো ছাত্ররা, রাজনীতিবিদদের একটা উপহার দিল গণতন্ত্র, কিন্তু নিজেদের যে অধিকার, সেই নিজেদের যে সংসদ করবার কিংবা নির্বাচনে দাঁড়াবার সে অধিকার তারা ছেড়ে দিল একেবারে রাজনীতিবিদদের কাছে। তো সেই অবস্থায় নির্বাচনটা হয়নি এবং সেখানে প্রধানত শঙ্কা যে আমাদের সেশন জট কমিয়ে এনেছি আমরা, বিশ্ববিদ্যালয়ে একটা শান্তিপূর্ণ অবস্থান আছে, এটা না বিঘ্নিত হয়ে পড়ে, এই সব কথা ভেবেই কিন্তু নির্বাচনটা এতদিন হয়নি। এবং সেই জন্যই আমি বলেছি যে ওই যে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, এটা ছিল বড় প্রশ্ন। এবং সে কারণেই বলি এই যে 6ষ্ঠ ডাকসু নির্বাচনের পরে যে 7মটা হতে পারছে এবং এখনো পর্যন্ত সামনে মাত্র কয়েকদিন, আমি তো মনে করি এখনো পর্যন্ত কিন্তু প্রায় সবাই অংশগ্রহণ করেছে এবং বড় কোনো সংঘাত, শঙ্কা সেটাও আমরা দেখছি না। আমি এরপরে যখন আপনার কাছে আসবো, আমি আসলে জানতে চাইবো সকলে সমান সুযোগ পাচ্ছি কিনা, সেই প্রসঙ্গে কথা বলতে চাই। অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল, আপনার কাছে আমি জানতে চাই যে মানে এই অভিযোগটা
করছেন প্রগতিশীল ছাত্র জোট নামে যারা বামপন্থী ছাত্র সংগঠনগুলো যারা ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন তারা করছেন, ছাত্রদল তো করছেনই, যে আসলে নির্বাচনের সমান সুযোগ সকলে পাচ্ছেন কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনার কি মনে হয় প্রশাসন কি আসলে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে বা পারবে? ধন্যবাদ নবনীতা। প্রথমে এই যে আমাদের 8টা প্যানেল হলো ডাকসুতে, ছাত্রদের বা শিক্ষার্থীদের ডাকসু নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যে কনস্টিটিউশনের যে পরিবর্তন করেছে, পাশাপাশি আমাদের ডাকসু নির্বাচনকে সামনে রেখে যে প্রথমবারের মতো যে একটি নীতিমালা আমরা করেছি আচরণবিধি, এই আচরণবিধি নিয়ে ছাত্রদের একটা আস্থা এবং বিশ্বাসের জায়গা সৃষ্টি হয়েছে। এই আচরণবিধি প্রণয়নের সময়ে এখানে রাজনৈতিকভাবে সচেতন শিক্ষকদের সেখানে অংশগ্রহণ করা ছিল এবং আচরণবিধির কারণেই আমি মনে করি যে এই যে বিপুল সংখ্যক ছাত্র এই ডাকসু নির্বাচনে যে তারা অংশগ্রহণ করছে, এইটি তাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি বা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বা নির্বাচনে তারা প্রচারণা চালাতে পারবে, এই আস্থা এবং বিশ্বাসের অংশ হিসেবেই তারা নির্বাচন অংশগ্রহণ করছে। অতীতের ডাকসু নির্বাচনগুলোকে আমরা যদি দেখি, আপনি প্রথমে যে কথাগুলো বলছিলেন যে অভিযোগগুলো আছে, অতীতের ডাকসু নির্বাচনগুলোতে আমরা অস্ত্রের ঝঞ্ঝরানি দেখেছি, অস্ত্রের মহড়া ছিল। সেই তুলনায় এই কয়েকদিন যেভাবে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা অনুষ্ঠিত হচ্ছে, তাতে আমার মনে হয় সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন হবে। আর যে অভিযোগগুলো আছে, অভিযোগগুলো অতীতও ছিল, এই অভিযোগগুলো ভবিষ্যতেও থাকবে, এই অভিযোগগুলো এখনও আছে। আমরা চেষ্টা করছি যে অভিযোগগুলো আছে, অভিযোগগুলোকে যাতে করে কিভাবে আরও অ্যাড্রেস করা যায়। যে আমাদের যে নীতিমালা আছে সেখানে বলা আছে কোনো অভিযোগ থাকলে স্যার একটা বড় অভিযোগ আছে যে মানে আপনি যখন বলছেন অভিযোগগুলো আগেও ছিল পরেও থাকবে, আরেকটা অভিযোগ আছে যে মানে জাতীয় রাজনীতির যে অবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিরও সেই অবস্থা, সেখানে ছাত্রলীগ মানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগেরই দোর্দণ্ড প্রতাপ, সেই এবং বিএনপির অনেক নেতারা তো বলছেন, আমি জানি না আপনি মন্তব্য করতে চাইবেন কিনা, কিন্তু বিএনপির অনেক নেতারা তো বলছেনই যে জাতীয় রাজনীতির মতোই ফল হবে। আপনার কি মনে হয় স্যার? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা শিক্ষক, আমরা অভিভাবক, আমাদের শিক্ষার্থীদেরকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই আমরা প্রস্তুত করতে চাই। সেই জন্যে ডাকসু নির্বাচনের মধ্যে শিক্ষার্থীরা সকলে ভোট দিতে পারবে, নিজেদের ইচ্ছা মতো ভোট দিতে পারবে, সেরকম একটি পরিবেশ আমরা সৃষ্টি করতে যাচ্ছি। সেরকম একটি প্রচার প্রচারণা চলছে। আজকে আমি যখন এখানে আসি, আমি একটা হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করছি। ছাত্র দলের যিনি সভাপতি প্রার্থী, তিনি একটি দরখাস্ত করেছেন, আগামীকাল হলে একটি সভা করতে চান। এটা হলো নিয়ম। কেউ যখন কোনো প্রজেকশন মিটিং, কোনো সভা করবে আনুষ্ঠানিকভাবে, তখন হল প্রশাসনকে জানাতে হবে, যাতে করে শান্তি শৃঙ্খলাটা সেখানে বজায় থাকে। তাদেরকে আমরা সেটা করার জন্য অনুমতি দিয়েছি। পাশাপাশি অন্যান্য ছাত্র সংগঠনকেও আমরা অনুরোধ করেছি যেন একটি সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, যেন একটি কনজেনিয়াল অ্যাটমসফিয়ার থাকে। এই কাজগুলো আমরা হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন করছে। আর সবচেয়ে বড় জিনিস হলো 30 বছর পর একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচন একদম অ্যাবসলিউটলি, সে নির্বাচনে কোনো ধরনের ভুল ত্রুটি থাকবে না, সে নির্বাচনে একদম স্মুথ নির্বাচন হবে। এই নির্বাচন থেকেও তো আমরা শিক্ষা নেব 30 বছর পরে। এখানে 30 বছর আগে প্রায় আশা করি আমরা প্রতি বছর, এবং এইটি মাননীয় উপাচার্য যে বক্তব্য রেখেছেন এবং যে বক্তব্যের বিষয় আপনি প্রথমে বলেছেন কিছু কিছু অভিযোগ আছে, শিক্ষার্থীদেরকে কথা বলতে দেওয়া হয়নি, সেখানে তার বক্তব্য ছিল এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের মধ্যে এটি অন্তর্ভুক্ত হবে, কবে ডাকসু নির্বাচন প্রতি বছর হবে। এই সবগুলোকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে আমরা এমন একটি জায়গায় নিয়ে আসতে চাই যেন একটি গণতান্ত্রিক, সহনশীল, একটি অসাম্প্রদায়িক এবং জ্ঞান ভিত্তিক একটি কাঠামোয় বিশ্ববিদ্যালয়কে আমরা গড়ে তুলতে পারি। এটি হলো আনোয়ার স্যার প্রথমে যে কথাটি বলেছেন, এটি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা। সে আশা আকাঙ্ক্ষা আমি যখন এরপরে আপনার কাছে আসবো, আপনি বলেছেন গণতান্ত্রিক সহনশীল ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণের কথা, আমি এই প্রসঙ্গে আসব যে হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো আর লুকোছাপা করে রাজনীতি করেন না, তাদের নিয়ম অনুযায়ী তারা খোলামেলাই রাজনীতি করতে পারেন। মানে হল প্রশাসন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মূল শক্তি, সক্ষমতা, ক্ষমতা যখন নীল দলের শিক্ষকদের হাতে, আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের হাতে, তখনই নিরপেক্ষতার বিষয়টি কতটুকু থাকবে এই সন্দেহ করা হয়তো অন্যায়,
শিক্ষকদের প্রতি, কিন্তু সেই প্রশ্নটাও আমি আপনাকে করব এরপরে যখন আসব। আমি ডক্টর এম সিদ্দিকুর রহমান আপনার কাছে যেতে চাই যে বিশ্ববিদ্যালয়ে কেমন পরিবেশ দেখছেন। আসলে আমি জানতে চাই যে যারা রাজনীতি করেন তারাই কি শুধু আগ্রহী, তারাই কি আসলে ডাকসু নির্বাচন নিয়ে আগ্রহ দেখাচ্ছেন, নাকি সকলের মধ্যেই আনোয়ার স্যার যেমনটা বলছিলেন সকলের মধ্যেই একটা আগ্রহ তৈরি হচ্ছে? আর নেতৃত্ব কি আসলে দলগুলো থেকেই বেরিয়ে আসছে, নাকি সাধারণ ছাত্রছাত্রীরাও এই নেতা খুঁজতে এবং নেতা তৈরি হতে কাজ করছেন? ধন্যবাদ আপনাকে। আমি আমার দুইজন সম্মানিত সহকর্মী যে বক্তব্য রেখেছেন তাদের সাথেই কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে এই নির্বাচনটা আমাদের অনেক আগ্রহের নির্বাচন। 28 বছর পর নির্বাচন হচ্ছে। তবে এটাও আমাদের মনে রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি যে স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনের আয়োজন করেছে তা না, অনেকটা বাধ্যবাধকতার খাতিরেই এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন যে 2012 সালে একটা 25 জন ছাত্র রিট করেছিল এই ডাকসু নির্বাচনের দাবিতে, 25 জন শিক্ষার্থী। 18 সালে কোর্ট থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল এবং এই নির্দেশনা যথাসময়ে পালিত না হয় 12 থেকে 18 এই সময়ের মধ্যে পালিত না হয়, উকিল নোটিশ হয়েছে, অবমাননার দায় আনা হয়েছে এবং সর্বশেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেরিতে হলেও এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আসছেন। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এটাকে সাধুবাদ জানাই। আমরা স্বাধীনতার 48 বছর পরে আমরা এখানে বসে কথা বলছি ডাকসু নির্বাচনের 7ম নির্বাচন নিয়ে। এটা আমাদের প্রত্যাশিত ছিল না এবং এই নির্বাচন নিয়ে আমাদের যেরকম আগ্রহ আছে, উদ্বেগ, আপনি প্রথমে বলেছেন উদ্বেগও আছে। আমি কয়েকটা জিনিস এখানে আপনার সাথে সংযোগ করতে চাই যে এই নির্বাচন প্রক্রিয়াটি শুরু হয়েছে। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বর্তমান সরকার সমর্থিত প্রশাসন প্রায় 10 বছরের বেশি একটা প্রশাসনই আছে। হলগুলোতে বিশ্ববিদ্যালয়ের আপনারা জানেন, আপনি বলেছেন যে আমরা তো লুকোচুরি করি আর রাজনীতি করি না, সাদা দল নীল দল আছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোথাও হলগুলোতে সাদা দলের কোনো প্রতিনিধি এইখানে আজকে হাউস টিউটর হিসেবে কাজ করা। বিশ্ববিদ্যালয় পরিচালনার যে নির্বাচনটি হবে সেখানে উনি হলের একটা প্রাধ্যক্ষ হিসাবে মাননীয় সভাপতি আছেন, যে সেখানে যে নির্বাচন পরিচালনার জন্য ইলেকশন কমিশন হয়, হলগুলোতে সাদা দলের কোনো প্রতিনিধির কোনো অংশগ্রহণের সুযোগই নেই, যেহেতু তারা কোনো হলেই হাউস টিউটর হিসাবে একজন প্রতিনিধিও আমাদের নেই। আমরা মাননীয় উপাচার্যের কাছে দেখা করেছিলাম আমরা দলগতভাবে এবং ওনাকে অনুরোধ করেছিলাম যে অন্ততপক্ষে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে যে 6 সদস্যের কমিটি হয়েছে ইলেকশন কমিশন, সেইখানে যদি একটা সাদা দলের একজন অন্ততপক্ষে প্রতিনিধি থাকতো। আমরা যাদের নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছে আমাদের সম্মানিত সহকর্মীদের প্রতি আমরা সম্পূর্ণ আস্থাশীল, ওনারা কোনো কিছুই করবে না। কিন্তু বৃহত্তর ছাত্র সমাজ যে অভিযোগগুলো উঠছে সেগুলো কিন্তু আমাদের 28 বছর পর অনুষ্ঠিত নির্বাচনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইচ্ছে করলে বলছেন স্যার সাদা দলের শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে, উত্তরে কি বললেন বিশ্ববিদ্যালয় প্রশাসন? উপাচার্য মহোদয় আমাদের কি অপরাধে আপনারা হল প্রশাসনেও সুযোগ পান না, নির্বাচন পরিচালনায় সুযোগ পান না? উনি উপাচার্য মহোদয় আমাদের যে কথাটি বলেছেন যে আসলে এখানে ইলেকশন কমিশন গঠন করার ক্ষেত্রে আমরা কোনো দলের কথা বিবেচনা করিনি, কিন্তু আনফরচুনেটলি আমরা বলেছি যাদের আনফরচুনেটলি যেভাবেই হোক যারা এই নির্বাচন কমিশনে আছে কোনো না কোনোভাবে নীল দলের নির্বাচন করেছেন বা কোনো দায়িত্বশীল পদে ছিলেন, কোনো না কোনোভাবে তারা ছিলেন। এবং উনি বলেছেন এক্সপার্টিজের কথা। আমরা বলেছি যে আপনি একটু অন্যভাবে চিন্তা করলে আপনার অন্য সহকর্মীদের মধ্যে থেকেও এক্সপার্টিজ পাওয়া যেত, এক্সপার্ট পাওয়া যেত। তো যাই হোক, আমরা মানে উনি বলছেন যে নির্বাচন পরিচালনার জন্য যে অভিজ্ঞতার কথা লাগে, যে বিভিন্ন বিষয়ে আইসিটির এক্সপেরিয়েন্স লাগে ইত্যাদি বিবেচনা রেখে উনি করেছেন। আমরা যে কথাটি বলতে চাই যে আমরা একটা ছোট্ট প্রশ্ন করে একটা বিরতিতে যাই। হল প্রশাসনে মানে হাউস টিউটর বা প্রভোস্ট যে সাদা দলের কোনো শিক্ষক হতে পারেন না, সেটা কিসের ভিত্তিতে হয়? এটি আমাদের বিশ্ববিদ্যালয়ে, এটা আমাদের শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি আছেন, মানে যখন জি আমার মনে হয় 10 বছর একটানা কোনো সরকার তো এইভাবে বা প্রশাসন ছিল না, ফলে অন্য সময়গুলোতে আমরা 5 বছরের মধ্যে দেখতাম যে এক প্রশাসনের আমলে যারা নিয়োগ পেয়েছেন আর এক প্রশাসনের আমলে কম নিয়োগ পেলেও এটার একটা কন্টিনিউয়েশন থাকতো। এখন দেখা গেছে যে সাদা দলের যারা প্রশাসনে ছিলেন দীর্ঘদিন না থাকাতে যারা দায়িত্বশীল ছিলেন তাদের মেয়াদ শেষ হওয়ার পরে নতুন তো আর কোনো রিক্রুটমেন্ট হয়নি, ফলে সেইখানে আমাদের এই প্রতিনিধিত্ব করার সুযোগ নেই। আমি একটা বিরতিতে যাব, বিরতির পর ডক্টর এম সিদ্দিকুর রহমান আপনাকে দিয়ে শুরু করব। আপনি খুব আপনার কাছে সংক্ষেপে আমি আসলে জানতে চাইবো যে কারণ আমার অনেক দর্শক ওই প্রশ্নটাই করছেন যে এটা কি একটা জাতীয় নির্বাচনের মতোই হবে কিনা, মানে সেই নির্বাচন হবে এবং তারপরে ছাত্রদল অভিযোগ করবে, ছাত্রদলের মূল প্রতিষ্ঠান বিএনপি অভিযোগ করবে। আমি জানতে চাইবো এত প্রতিকূলতার মধ্যে এর আগে ডাকসু নির্বাচনগুলো হতে পারেনি, আসলে অন্য কোনো না কোনো ছাত্র সংগঠন বলেছে লেভেল প্লেইং ফিল্ড নাই, নির্বাচনের পরিবেশ নাই, ছাত্রদল কোন আস্থায় নির্বাচনে এলো?
একটা বিরতির পর আপনার সেই বিশ্লেষণটা শুনবো। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর এম সিদ্দিকুর রহমান, আমি দুজন দর্শকের প্রশ্ন পড়ে আপনার কাছে আসি। রাশিদুল আকবর বলছেন ডাকসুর ইলেকশনও কি ন্যাশনাল ইলেকশনের মতো হবে? সাইদুল ইসলাম বলছেন ডাকসু নির্বাচনে কি সবাই সমান সুযোগ পাচ্ছে? নিরপেক্ষভাবে কি নির্বাচন হবে? 30 তারিখ জাতীয় নির্বাচনেও নির্বাচন কমিশনার বলেছিলেন নির্বাচন নিরপেক্ষ হবে, কিন্তু হয় নাই। মানে আমি যেটা জানতে চাইছিলাম, আপনি বলতে শুরু করেছিলেন স্যার যে আপনাদেরও মানে এই ডাকসু নির্বাচন ঘিরেও আপনি আপনার শঙ্কা প্রকাশ করছিলেন হল প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে। নির্বাচন কমিশন যে গঠিত হয়েছে, নির্বাচন পরিচালনাকারী যে কর্তৃপক্ষ গঠিত হয়েছে তা নিয়ে আমি আপনার বিশ্লেষণটা জানতে চাই আসলে, যে এই সকল প্রতিকূলতার কথা ছাত্রদল বলছে, বিএনপিও বলছে, আপনিও বললেন, ছাত্রদল এরপরে নির্বাচনে এলো এবং থাকছে। এই পরিস্থিতিটা কেন হলো? কারণ মনে রাখতে হবে যে 90-এর পর থেকে আসলে মনিরুজ্জামান স্যারের সময়, এমাজউদ্দিন আহমেদ স্যারের সময় নির্বাচনের চেষ্টা করা হয়েছে, কিন্তু তখন বারবারই ছাত্রলীগ, মানে তখন তারা ছাত্রলীগ বলেছিল যে তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড নাই এবং এ কারণে নির্বাচন হতে পারেনি। আরেফিন স্যারের সময় বোধহয় চেষ্টা হয়েছিল। এবার কিভাবে হচ্ছে? আমি প্রথম কথাটা হলো, যেটা আমি যারা ইলেকশন কমিশন গঠন করা হয়েছে আমাদের সহকর্মীরা আছে তাদের প্রতি আস্থাহীনতায় ভুগছি এই কথাটা কিন্তু না। কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হলো একটা উদ্বেগ অন্যরা যেটা করেছে, সেখানে কেন্দ্রে যদি একজন প্রতিনিধি ভিন্ন মতের থাকতেন তাহলে সেটা আরো বেশি স্বচ্ছতার প্রশ্নটা থাকতো। তাদের প্রতি আমাদের আস্থা আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে যদি আমরা আস্থা না রাখতে পারি তাহলে আর আমাদের জায়গা কোথাও থাকবে না। ফলে যারা এই নির্বাচন কমিশন পরিচালনা করবেন তাদের প্রতি আমাদের আস্থা আছে এবং এই আস্থাটা যেন কোনো রকমের প্রশ্নবিদ্ধ না হয় সেই ব্যাপারেও তারা সচেতন থাকবেন, এটা আমরা প্রত্যাশা করছি। আর একটা নির্বাচন দেখেন, 30 তারিখের নির্বাচন নিয়েও কিন্তু মানুষের মনের মধ্যে বা বিএনপির মনের মধ্যেও ছিল, কিন্তু 2014 সালের পরে একটা কথা কিন্তু সবাই হয়েছিল যে বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে হয়তো 2014 সালের নির্বাচনটা এরকম হতো না। আর 18 সালে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারপরে যেটা হয়েছে, আজকে বিএনপির একটা নৈতিক ভিত্তি দাঁড়িয়েছে যে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি কিন্তু আমরা এই নির্বাচনটা সফল পাইনি। আমি জানি না এটা ছাত্রদল তারা নিজেরাই বলতে পারবে কেন নির্বাচনে আসছে, তবে তারা যে নির্বাচনে আসছে এটাকে আমি সাধুবাদ জানাই। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন একটি পরিবেশ তৈরি করেছে যে আর ফলে 2010-এর জানুয়ারি থেকে ছাত্রদল আর কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারে নাই। প্রকাশ্যে ঢুকছে, সমাবেশ করছে, মিছিল করছে। এই পরিস্থিতিটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সৃষ্টি করে দিয়েছে, সেটাও খুব চ্যালেঞ্জিং ছিল বলে মনে করি। এটা আমি অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা সাধুবাদ জানাই। তবে একজন সাধারণ ছাত্র আমাকে কালকে বলছে যে ছাত্রদল তো এখন ক্যাম্পাসে আসছে ছাত্রলীগের দয়ায়, যে তারা এই নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ তারা বজায় রাখতে চায় এবং নির্বাচনের ফলাফল সম্পর্কে তাদের একটা ধারণা আছে। অতএব এই ধরনের পরিস্থিতি তৈরি করে তারা বিশ্ববিদ্যালয়ের অপবাদটা নিতে না পারে। যেভাবেই হোক ছাত্রদল মধুর ক্যান্টিনে আসছে, তারা নির্বাচনী কর্মকাণ্ড হয়তো তাদের কিছু সীমাবদ্ধতা আছে, বাধা পাচ্ছে। আজকে আমরা শুনলাম যে বিজয় 71 হলে সেখানে তারা একটা প্রচারণা চালানোর সময় সেখানে তারা বাধাগ্রস্ত হয়েছে, তারা প্রেসকে জানিয়েছে। অমর 21 হলেও করেছে এবং অনেক সাধারণ শিক্ষার্থী যারা মানে নির্দলীয় প্রার্থী তারাও অভিযোগ করছে যে তাদের উপর নানা রকমের চাপ হচ্ছে। এগুলো মাকসুদ ভাই যেটা বলেছেন যে এগুলো আমাদের হয়, কিন্তু মাত্রাটা যেন আরো সামনে কয়েকদিন আছে, এটা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে যেন না যায় সেই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা মানে তারা নজর রাখবেন। এবং উপাচার্য মহোদয় 4 তারিখে যে বক্তব্য রেখেছেন, সব কিছু অভিযোগ হলেও আমরা বলবো যে উপাচার্য স্যার যেটা বলেছেন সেটা তার সাথে যারা আছেন সবাই যেন সেটা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করেন, সেটাতেই আস্থা রাখতে চান। অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামাল, আপনার কাছে আমি যে প্রশ্নটা, আপনি নিশ্চয়ই তার সঙ্গে ডক্টর সিদ্দিকুর রহমানের উদ্বেগের জবাবও দেবেন, কিন্তু আমি যে প্রশ্নটা আপনাকে করতে চেয়েছিলাম যে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ সকল কিছুই পরিচালিত যদি হয় নীল দলের শিক্ষকদের দ্বারা, মানে যারা আওয়ামী লীগ সমর্থিত শিক্ষক হিসেবে পরিচিত তাদের দ্বারা, তাহলে আসলে একরকমের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগটা খুব স্বাভাবিক কিনা ছাত্রদল বা অন্য বাম জোটগুলোর? আমি প্রথমে যেটা বলবো, এটি আমার মনে হয় উত্তর আমি সিদ্দিকুর রহমান ভাইয়ের কাছ থেকে পেয়ে গেছি। তিনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওনার যে সহকর্মীর এই নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত আছে, সেই সহকর্মীদের মাধ্যমে যে নির্বাচনটি হবে সেখানে ফলাফল থেকে শুরু করে অন্য কোনো কিছুতে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে এই আশঙ্কা তিনি কিন্তু প্রকাশ করেন। আমিও আপনার কাছে আগে ক্ষমা চেয়েছিলাম স্যার, যেটা অন্যায্য সন্দেহ, কিন্তু তারপরে আমি আসি। উনি যেটি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ডাকসু নির্বাচনটি প্রায় 28 বছর পরে করতে গিয়ে একটা স্ট্রাকচার্ড ম্যানারে নির্বাচনটি বলছে। একটা উদাহরণ হিসেবে আমি দিই। প্রথমে আমাদের কনস্টিটিউশনটা সংশোধন হয়েছে, এরপরে আমরা একটা আচরণবিধি প্রণয়ন করেছি যে আচরণবিধি অতীতে ছিল না।
একটা উপদেষ্টা কমিটি হয়েছে, সেই উপদেষ্টা কমিটি অতীতে ছিল না। নির্বাচন পরিচালনা যে 65 হয়েছে সব স্যার আপনারা একা একাই করছেন, মানে নীল দলের শিক্ষকদের না, নিয়ে নীল দলের করছেন? শিক্ষকদেরকে নিয়ে নয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডের সাথে যে শিক্ষকরা জড়িত আছে তাদেরকে নিয়ে এই কাজটি করেছে। অতীতের রেওয়াজ, এইটি রেওয়াজ ভঙ্গ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কাজ করেনি। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের লক্ষ্য হলো এমন একটি নির্বাচন উপহার দেওয়া যাতে করে প্রতিনিধিত্বের ছাত্ররা সঠিকভাবে তাদের ভোটটা প্রয়োগ করতে পারে এবং সকল মত বা আদর্শের ছাত্রদের সমন্বয়ে নির্বাচনটি যেন অনুষ্ঠিত হয়, সেখানে যেন একটা নিশ্চিদ্র নির্বাচন হয়। সেই জন্য প্রশাসন যেটি মনে করেছেন যেভাবে যাদেরকে দিয়ে ইনভলভ করে এই কাজটি করা যায় সেই কাজটি প্রশাসন করেছে। কোনো অভিযোগ যদি প্রশাসনের কাছে আসে, যেমন সিদ্দিকুর রহমান বলেছেন মাননীয় ভাইস চ্যান্সেলরের কাছে তারা গিয়েছেন, মাননীয় ভাইস চ্যান্সেলরের ব্যাখ্যাটি তিনি উপস্থাপন করেছেন। ওনারা ভাইস চ্যান্সেলরের কাছে গিয়েছেন, আমরা যেমন জানি না, ওনারা আমাদেরকে জানান না। আমি শিক্ষক সমিতির সভাপতি, আমাকে যদি জানাতেন এই বিষয়টি হয়তো আরও ভালো হতো। আপনারা আপনাদের মতো করে গিয়েছেন উপাচার্যের কাছে, উপাচার্যের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন, সেটা বিশ্ববিদ্যালয়ের একজন নির্বাচিত প্রতিনিধি হওয়ার পরেও আপনারা আমাদেরকে জানানোর প্রয়োজনীয়তা বোধ করেন নাই। আমি যদি আমার জায়গা থেকে এই অভিযোগটি আপনার কাছে করি, আপনাদের ভোটেই আমি নির্বাচিত প্রতিনিধি, আমাকে না জানিয়ে আপনাদের মতো করে আপনার উপাচার্যের কাছ থেকে পেতে গিয়েছেন আপনাদের ফলাফল। সুতরাং আপনারা আমি যদি বেয়াদবি করি, আমিও যদি আপনাকে একটা অভিযোগ করি যে এই যে সাদা দলের শিক্ষকদেরকেও যে অন্তর্ভুক্ত করা উচিত, সকল দলের বা বামপন্থী শিক্ষকদেরও যে অন্তর্ভুক্ত করা উচিত, এটাই বা শিক্ষক সমিতির নেতা হিসেবে আপনার মাথায় এলো না কেন? আমি বলছি, যেমন আমরা যখন নীতিমালাটা প্রণয়ন করি, নীতিমালা বলতে নির্বাচনের সংক্রান্ত যে আমাদের নীতিমালা, সেখানে কিন্তু বাম দলের শিক্ষকরা অন্তর্ভুক্ত ছিল এবং বাম দলের প্রতিনিধিদশা শিক্ষক অন্তর্ভুক্ত ছিল। তাদের পরামর্শেই কিন্তু সে কাজগুলো করা হয়েছে। আর আদর্শের প্রশ্নে আজকে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় আছে। হলে যখন আমরা হাউস টিউটরদেরকে নির্বাচিত করি বা হাউস টিউটরদেরকে হলে যখন আমরা নেই, কোন হাউস টিউটর কোন দলের, আজকে কোন দলের, ভবিষ্যতে কোন দলে থাকবে, এর আগে কোন দলে থাকবে, এটা আমার মনে হয় সিদ্দিক ভাইও সেটা সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারবেন না। আমরা দেখি যোগাযোগ করে একজন ভালো, যে হয়তোবা এই কোনো একটা হলে কোনো ডিপার্টমেন্টের কত বেশি সংখ্যক ছাত্র আছে, সে বিবেচনা করে আর্টসের হলগুলোতে এক ধরনের শিক্ষক নেওয়া হয়, সায়েন্সের হলগুলোতে সায়েন্সের যে শিক্ষকদেরকে নেওয়া হয়, এই বিবেচনা করে এই হাউস টিউটরদেরকে নির্বাচিত করা হয় বা হাউস টিউটরকে নেওয়া হয়। তাদেরকে নিয়ে হলগুলোতে কিন্তু করা হয়েছে রিটার্নিং অফিসার। সেখানে হলের প্রাধ্যক্ষ তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন, আর রিটার্নিং অফিসাররা আছেন। আমার মনে হয় না কোনো রিটার্নিং অফিসারের বিষয়ে কোনো অভিযোগ কেউ তুলতে পারবে যে এই রিটার্নিং অফিসার নির্বাচনের সময় কোনো রকমের কোনো ধরনের ব্যত্যয় ঘটতে পারে। আর আমাদের শিক্ষার্থীদের একটা আস্থা কিন্তু আমাদের উপর আছে। ছাত্র দলের ছেলেরা আমার কাছে আসছিল, তারা আসছিল, তাদের সাথে আমরা ছাত্রলীগের সাথে আমাদের একটা, যাতে করে তারা নির্বাচনে কোনো ধরনের অসুবিধা না হয়। এটা সত্য, 28 বছর পরে নির্বাচন হওয়ার কারণে এবং দীর্ঘদিন এখানে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সাথে বিভিন্নভাবে যুক্ত থাকার কারণে অন্যান্য দলগুলো এখানে রিলেটিভলি কম এদের অবস্থান থাকার কারণে এখানে ছাত্রলীগের একটা অবস্থান আছে। এইটি মনে করার কোনো কারণ নেই। ছাত্রলীগেরই তো মানে একাধিপত্য থাকবে, সেটি হলো তো যারা ভোট দিবে তাদের উপর ডিপেন্ড করে। আমরা তো ভোটটা যেটা হবে একদম, আজকেও আমাদের সভা ছিল এবং মূল বক্তব্য ছিল আজকে যে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে হবে, কখন ব্যালট পেপারটি আসবে, কখন ছাত্রদেরকে দেওয়া হবে, কোথায় সেই ব্যালট পেপারটি রাখা হবে, এই সমস্ত বিষয়ে যাতে করে নির্বাচনটাকে একদম নিশ্চিদ্র করা যায়, নির্বিঘ্ন করা যায়। ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনার বিশ্ববিদ্যালয় শিক্ষকতার দীর্ঘ অভিজ্ঞতা এবং রাজনীতির দীর্ঘ অভিজ্ঞতা থেকে মানে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই যে উদ্বেগটা যে নির্বাচনটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষভাবে করতে পারবেন কিনা, সেই উদ্বেগটা কি পুরোই ভিত্তিহীন কিনা? মানে শিক্ষকদের ওপর আস্থা তো রাখতেই হবে, কিন্তু ৭৩-এর নির্বাচনের কথাই যা পড়েছি, যা জেনেছি, তাতে ব্যালট বাক্স চুরিও হয়ে যায়, ব্যালট পেপার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে সব নিচেও ফেলে দেওয়া হয়। কাজেই এই সংখ্যাগুলো তো আছে আমাদের এসব নির্বাচনকে ঘিরে। আমার কাছে মনে হচ্ছে যে ওই যে অতীতের যে উদাহরণগুলো আছে সেসবগুলোকে পেছনে ফেলেই কিন্তু আবার একটা নতুন যাত্রা শুরু হয়েছে। এবং আমি আগেই বলা উচিত ছিল, আমি এই সুযোগে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে উপাচার্য মহোদয়
এবং শিক্ষক সমিতি তাদের নেতৃবৃন্দ এবং সেখানে সবাই আছেন, শুধুমাত্র যে নীল দলের না, গোটা শিক্ষক সমাজ, তারা যে এই যে সাহসী সিদ্ধান্তটা নিতে পেরেছেন শেষ পর্যন্ত এবং একটা পরিবেশ তৈরি করেছেন। আমাদের এখানে কিন্তু 90-এর গণঅভ্যুত্থানের পরে সে সময় এখানে একটা পরিবেশ পরিষদ গড়ে উঠেছিল, যে সকল মতের ছাত্র সংগঠন সেখানে আসতে পারবে, মত বিনিময় করতে পারবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আসলে প্রক্টরের হাত ধরে প্রথম ছাত্রদল নেতা ঢুকলেন। হ্যাঁ, এই ডাকসু এইবার যে নির্বাচনকে আমার ঘিরে। সেটার পুনরুজ্জীবন হলো এবং সেখানে কিন্তু শুধুমাত্র নীল দলের শিক্ষক না, এই যে পরিবেশ পরিষদ, সেখানে সবাই কিন্তু থাকতে পারতেন, যাদেরই আগ্রহ আছে এবং তাদের মতামত সেখানে প্রতিফলিত হতো। এই জন্য কিন্তু তারা সাধুবাদ পাবেন ব্যাপকভাবে, কিন্তু অপেক্ষার একটু করতেও হবে, সেটা হচ্ছে ফলাফল। শেষ পর্যন্ত নির্বাচনটা, এই ডাকসু নির্বাচনটা, যেটা মাকসুদ কামাল বললেন যে আজকেও তারা সভা করেছেন, এবং কিভাবে এই নির্বাচনটাকে ভোট যে হবে সেটা নিশ্চিত করা যায়, স্বচ্ছ করা যায়, অংশগ্রহণমূলক হয়, কোনো সেখানে সংঘাত সংকট না হয়, সেটা এনশিওর করার দায়িত্ব কিন্তু এখন এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। শিক্ষকদের জন্য তো এক বড় পরীক্ষা। শিক্ষকদেরকে যদি আমি প্রশাসনের অংশ হিসেবে বলি, যে ডাকসু নির্বাচনটা কেমন হলো, সেই পারসেপশন এবং সেই অভিজ্ঞতাটা পরবর্তীতে তো ছাত্র শিক্ষক সম্পর্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, সকল কিছুকে আসলে প্রভাবিত করবে। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে জাতির বিবেক, এটা এখন একটু হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটা ক্লিশে হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু জনগণের মনের ভেতরের কথা, এবং তারা বিভিন্ন সংকটে কিন্তু তারা দেখেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সত্যিকারের বিবেক হয়ে উঠেছিল। এখন সেই সমস্ত গৌরব গাথা আমাদের আছে, সেগুলোর কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিস্তৃত হয় নাই, ছাত্রছাত্রীরা হয় নাই, শিক্ষক সমাজ তারাও হন নাই, এবং নাগরিকরা তো নয়। সুতরাং এই যে একটা প্রবল, একটা বিশাল একটা বোঝা কিন্তু আমাদের কাঁধে আছে শিক্ষকদের উপরে, এবং এই কথা তারা ভুলে যাবেন। এবং এটা ঠিক যে আপনি বারবার যে প্রশ্ন করছিলেন যে নির্বাচন পরিচালনায় তো শুধুমাত্র নীল দলের শিক্ষকেরা, যারা হচ্ছেন আওয়ামী লীগের সঙ্গে নানাভাবে যুক্ত, চেতনার দিক থেকে, দর্শনের দিক থেকে, তো এখানে কিভাবে সেখানে হবে, তারপরে এটার উত্তরে কিন্তু আমাদের ওই উভয় সহকর্মী তারা কিন্তু একটা বক্তব্য রেখেছেন। সুতরাং এখানে এই যে শিক্ষক মণ্ডলী, যাদের উপর প্রধানত দায়িত্ব পড়েছে, তারা কিভাবে এটাকে কত সুষ্ঠুভাবে করবেন, কত স্বচ্ছভাবে করবেন, কত নিরপেক্ষভাবে করবেন, যত রকমের, সেটা সরকার হোক, দল হোক, তাদের বাইরে থেকে করবেন, সেটাই কিন্তু অগ্নি পরীক্ষা। এবং আমি বিশ্বাস করি, আমি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক হিসাবে বিশ্বাস নয়, এটাই বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্যের, এবং এই যে আরেকটা সাহসী সিদ্ধান্ত নিয়ে তারা অগ্রসর হচ্ছেন, সেটার উপর দাঁড়িয়েই আমি বলতে পারি যে এটা আমরা আশা করব। মনে হয় যে ডাকসু নির্বাচনে যদি ছাত্রলীগ জয়লাভ করে, তারপরেও ছাত্রদল এরকম করে আপনি শুধুমাত্র রাজনীতি করতে পারবে? আপনি কেন বলছেন যে শুধুমাত্র ছাত্রলীগ জয়লাভ করবে? কে জয়লাভ করবে সেটা নির্ধারণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিপুল সংখ্যক ভোটার, তারা নির্ধারণ করবে। রাজনৈতিক যে পরিবেশটা আমরা এখন দেখছি স্যার, সেটা অব্যাহত থাকবে নির্বাচনের পরে, আপনি মনে করেন নাকি এটা একরকমের একটা মেক বিলিভ ওয়ার্ল্ড তৈরি করা হয়েছে, মানে একটা বানানো? হ্যাঁ, না, আমি মনে করি অবশ্যই এটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিভিন্ন সময় দৃষ্টান্ত স্থাপন করে আমাদের নির্বাচনটা কেমন হওয়া উচিত, এই উদাহরণ তো তৈরি করতে হবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে, এবং ছাত্রছাত্রীরা এবং শিক্ষক মণ্ডলী সবাই মিলে একটা উপহার দেবেন যে এটা হচ্ছে একটা মডেল নির্বাচন, এবং আমরা জাতীয় পর্যায়ে সেই নির্বাচনটি এবং সেই নির্বাচনটি আসলে আর সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়তে হবে। ডাকসুতে সেটা শেষ হবে না, সেইটাও একটা সেই আশাবাদও তো আছে। একটা বিরতিতে যাব, বিরতির পর স্যার আমি আপনাদের সকলের কাছে আসলে জানতে চাইবো যে এই যে ডাকসু নির্বাচন হওয়া উচিত তো বহু বছর আমরা শুনলাম, হলে কি হবে, সেই প্রসঙ্গে আলাপ করতে চাই একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহন নিয়ে। ডক্টর এম সিদ্দিকুর রহমান, ডাকসু নির্বাচন হয় না কেন, হতে হবে, এর মধ্যে হচ্ছে, মানে ডাকসু নির্বাচন হলে কি হবে এই বিষয়ে আমি জানতে চাই। নতুন নেতৃত্ব গড়ে উঠছে এই নির্বাচনকে কেন্দ্র করে। আপনি প্রথম কথা হচ্ছে, আমি যেটা বলছি যে নির্বাচন হচ্ছে, এটা আমরা খুবই শুরুর থেকেই বলছি, আমরা তিনজনই। এখন নির্বাচনটা আমাদের যেটুকু আশঙ্কা আছে, এটুকু আমরা মাকসুদ ভাইয়ের মতো এবং স্যারের মতো আমরা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সর্বোচ্চ সতর্কতার মাধ্যমে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবে।
আমরা এই যে নির্বাচনের আবহাওয়া তো কিছু আমরা এখানে পাচ্ছি, যে আপনি দেখেন 24% প্রার্থী কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় অলরেডি নির্বাচিত হয়ে গেছেন। এবং আমাদের সিরাজুল ইসলাম চৌধুরী স্যার বলেছেন যে এটা উনি এটাকে খুব ভয়াবহ একটা চিত্র হিসেবে বিবেচনা করছেন, যে জাতীয় নির্বাচনের ছায়া কি আমাদের পড়ে গেল কিনা এখানে, এবং কেন বিনা প্রতিদ্বন্দ্বিতা এই প্রার্থীগুলো নির্বাচিত, এটা পরস্পর বিরোধী অভিযোগ আছে। যে কেউ বলছেন যে আমরা প্রার্থী হওয়ার মতো অবস্থায় এখানে রাখা হয় নাই কাউকে, আবার আমাদের দর্শক শফিকুল মওলা এই প্রশ্নটা তুলেছেন যে প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রলীগ ব্যতীত অন্য দলের প্যানেলের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এই প্যানেলের প্রার্থীরা বাছাই কমিটির বৈষম্যের শিকার হয়েছেন কিনা সেই প্রশ্ন এইটা ওনারা যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আছেন তারাই ভালো বলতে। আমি যে বক্তব্যটা বলতে চাই যে আমি আমার ক্লাসে কথা বলে দেখেছি, ছাত্রছাত্রীরা কিছুটা হলেও যেভাবেই বলুক যে স্যার বছরে না 2 বার নির্বাচন হওয়া দরকার, কারণ আমরা অন্ততপক্ষে এই 1 মাস খুবই আমরা কদরের মধ্যে আছি, আমাদের সম্মানজনক অবস্থায় আছি। যারা আমাদেরকে উঠতে বসতে সালাম দেওয়াতে বাধ্য করতো তারাও এখন আমাদেরকে সালাম দিচ্ছে। তো আমরা যেটা চাই যে এইটাই হলো আমাদের এই নির্বাচনের সবচেয়ে যে একটা অ্যাকাউন্টেবিলিটি, নেতৃত্বের যারা এখানে নির্বাচিত হবেন দিন শেষে তারা আবার চিন্তা করবেন যে আমি ভবিষ্যতে আবার তাদের কাছে নির্বাচনের জন্য বা ভোটের জন্য সমর্থনের জন্য যেতে চাই। এবং একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যদি এই প্রতিনিধিত্ব নির্বাচিত হয় তাহলে আমি বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর এই যে বর্তমান ছাত্র রাজনীতির দুরবস্থা আছে সেটা থেকে উত্তরণ হবে, এবং নেতৃত্ব আমরা বুঝতে পারবো যে এ আমার প্রতিনিধিত্ব করে, এ আমার নেতা। অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল, যেটা ডক্টর সিদ্দিকুর রহমান বললেন যে ভোটারদের কদর খুব বেড়েছে, সেটা তো বাড়েই নির্বাচনের আগে। আর ডাকসু নির্বাচন যেহেতু বছর বছর হবার কথা, তাহলে তো আসলে এই প্যানেলগুলো আগামীতে যাতে আরেকটি তাদের সমর্থিত প্যানেলে জয়ী হয় এসব ভেবেও আসলে এই কদরটা তার মানে বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীরা, রাজনৈতিক ছাত্রছাত্রীদের যে দুর্দণ্ড প্রতাপের শিকার হন সেটা থেকে মুক্তির একটা সহজ উপায় হতে পারে ডাকসু ইলেকশন। একদমই আপনি সঠিক কথা বলেছেন। যে অভিযোগগুলো আছে, বাম সংগঠনগুলোর কিছু অভিযোগ আছে, ছাত্র দলের কিছু অভিযোগ আছে, যদি ডাকসু নির্বাচন হয় আমার ধারণা ভবিষ্যতে এই অভিযোগগুলো ক্রমাগতভাবে অভিযোগগুলো কমে আসবে। এবার আমি কিছু বিষয়ে আপনি একটু বলি যে যেটা বলেছেন যে 24% প্রার্থী জয়যুক্ত হয়েছে। আপনি প্রথমে বলেছেন যে 61 জন জয়যুক্ত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এর মধ্যে 50 জন ছাত্রলীগের। এই তথ্যটি সঠিক নয়, এখানে 37 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছে। সুতরাং পত্রিকার তথ্য সঠিক তথ্য নয়। 37 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে, এই তথ্যটি আমি নেই। আমি রিটার্নিং অফিসারকে জিজ্ঞেস করেছিলাম এদিকে আসার পথেই প্রকৃত তথ্যটি কি, উনি বললেন যে 37 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে। আর প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে একজন দর্শক যে অভিযোগটি করেছেন যে শুধু ছাত্রলীগের এদেরকে রাখা হয়েছে, সর্বশেষ গত 1 তারিখে ছাত্রলীগ ব্যতীত আসলে অন্য দলগুলোর পূর্ণাঙ্গ প্যানেল নাই, এরকম অনেক হলে হয়েছে। গত 1 তারিখে জুরি বোর্ডের আমরা 7 জন সদস্য, যার একজন আমি নিজেও একজন সদস্য, আমরা বসেছিলাম। 7 জন আপিল করেছে নির্বাচন কমিশনারের কাছে তাদের প্রার্থিতার বিষয়ে। এই 7 জনের মধ্যে 2 জন ছিল ছাত্রলীগের, বাকি প্রায় সকলেই হলো অন্য, ইভেন কি বাম সংগঠন, একজন স্বতন্ত্র প্রার্থী সাধারণ সম্পাদক প্রার্থী, একটি বড় দলের একজন সাধারণ সম্পাদক প্রার্থী, তাদেরও যেহেতু তাদের প্রার্থীটা তারা ভর্তি পরে হয়েছে, 11 তারিখের পরে ভর্তি হয়েছে, 19 তারিখের পরে তাদের ভর্তির বিষয়গুলো নিষ্পত্তি হতে যাচ্ছে, সেই জন্যে তারা চূড়ান্ত ভোটার তালিকায় তারা নাম না আসার কারণে তাদের প্রার্থিতা ছিল না। তারা যখন আপিল করেছে, কোর্টের বিষয়টা ভিন্ন, তারা যখন আপিল করেছেন, আপিল করার পরে আমরা দেখেছি যে সম্পূরক ভোটার তালিকায় তাদের নামটা আসবে, যেহেতু তাদের ভর্তির প্রক্রিয়া চলছে, তাদের প্রত্যেকে প্রার্থী হওয়ার সুযোগ করে দিয়েছে। যিনি কোর্টে গিয়েছেন ফল প্রশাসনের ভুল ক্রমে সেখানে নামটি আসেনি। এবং আমাদের এক দর্শক বলছেন সাইফুল ইসলাম সুখন, ডাকসু নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জন্য শুভকামনা। আমি আজকেও দেখছিলাম সংবাদ মাধ্যমে যে এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধর্মভিত্তিক দলগুলো পোস্টারিং করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অনেকে প্রচারণায় যোগ দিচ্ছেন। এই অভিযোগটা প্রায় সকল দল থেকেই আসছে এবং তাতেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে আঙ্গুল যাচ্ছে। কিন্তু মানে ধর্মভিত্তিক রাজনীতি তো নিষিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু এই ডাকসু নির্বাচনকে ঘিরে তারাও নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে আছে।
তো তাদের বিষয়ে আমি সেই যতদূর বিষয়টা জানি কিভাবে দেখছেন? তাদের যে লিফলেট, তাদের পোস্টার বা তাদের যদি কোনো কিছু থাকে এরকম, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত আছে, সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ দেখলাম ছাত্রলীগ সভাপতি বলছেন যে তারাই ছিড়ছেন এখন। হ্যাঁ, না, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সে অভিযোগটি আছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে, এটি আমি আপনাকে বলতে পারি। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ যেহেতু গিয়েছে, প্রশাসন বলতে চিফ রিটার্নিং অফিসার, তার হলো এই দায়িত্ব এবং তার জুরিডিকশন, তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। আমি সিদ্দিক ভাইয়ের কিছু বিষয় একটু বলি। আপনি যদি বলেছেন প্রথমে যে আপনাদেরকে অনেককে যুক্ত রাখা হয়নি, আমি আপনাকে আমন্ত্রণ জানালাম। আপনি সূর্য সেন হলের অ্যাটাচড শিক্ষক, আপনাকে কালকে চিঠি দেওয়া হবে। স্যার, ভোটের দিন ভোটটা সারাদিন গণনা করা হবে কি করে? এই ভোটের প্রশ্ন দিন- করেই শেষ করব ভোটের দিন- আপনাকে যে স্যার, ভোটের দিন ভোট গণনা কি করে হবে? হলে হবে না প্রশাসনিক ভবনে হবে? ভোট গণনা হবে হলের ভোট, আমরা হলে গণনা করে হলে জি। ফলাফল আমরা ঘোষণা করে দেব। এবং ডাকসুর তখন কি দিকে ছাত্র প্রতিনিধিরা ছাত্র উপস্থিত প্রতিনিধি থাকবেন? থাকবেন, সিদ্দিক ভাই আছেন, উনার একটা রাজনৈতিক দর্শন আছে, উনিও সেখানে থাকবেন, আমি ওনাকে দাওয়াত স্যার, করলাম। জাতীয় নির্বাচনের মতো আচ্ছা, ডাকসু নির্বাচনে পুলিং এজেন্টের কোনো ব্যাপার থাকে? পোলিং এজেন্টের ব্যাপার এখানে থাকে না, এখানে দৃঢ় আস্থা এবং বিশ্বাস সকলের আছে আচ্ছা। শিক্ষকদের উপরে। গণনার সময় ছাত্ররা যারা প্রার্থী আছেন তারা থাকতে পারবেন। অন্য মতাদর্শের শিক্ষক যারা আছেন তাদের আমরা হলগুলোতে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, ওনারা এসে ওনারা ভোটের সময়ে এবং ভোট গণনার সময় সেখানে থাকবেন, ওনারা দেখতে পারবেন, কোনো ধরনের ভুল ত্রুটি হলে ওই পরামর্শ দিতে পারবেন। জি। আর আমি আচ্ছা, ঠিক, ডক্টর please। মোহাম্মদ আনোয়ার হোসেন আপনার হ্যাঁ। কাছে জানতে চাই যে এই শেষ প্রশ্ন, যে নেতৃত্ব তৈরির কারখানা হয়ে ওঠার কথা ডাকসুর, এরকম নানা রকম কথা মানে আমরা শুনেছি গত কয়েক বছর। নেতৃত্ব বেরিয়ে আসছে কিনা? কারণ আমি আবার দেখছিলাম যে সাধারণ ছাত্রদেরও তো প্যানেল হয়েছে, কোটা আন্দোলন যারা করছিলেন তারা একটা প্যানেল দিয়েছেন, আবার একেবারেই আমরাই সাধারণ ছাত্র বলে এই প্যানেলও দিয়েছেন, এবং কোনো কোনো হলে তারা পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছেন। একটা আসলে এই দিক থেকে মানে আমরা বলি যে নতুন প্রজন্ম রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে, সেটার একটা বিপরীত চিত্র ডাকসু নির্বাচন এবার তুলে ধরছে কিনা? অতি অবশ্য। এবং রাজনীতিকে পরিশুদ্ধ করতে হবে, জাতীয় রাজনীতির কথা বলছি, আমাদের পার্লামেন্টের কথা বলছি, এবং সেই সব বিবেচনায় এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব, এবং সেই প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে। এত যে সংখ্যক তারা নির্বাচনে প্রার্থী হচ্ছে সেটাই কিন্তু একটা প্রমাণ করে। এর সঙ্গে সঙ্গে শুধু আমি সাধারণ ছাত্রছাত্রীদের বলবো যে তোমরা বিপুল সংখ্যায় সবাই তোমরা ভোট কেন্দ্রে আসো, ভোট দিতে যেতে হবে, ভোট দিতে আসো, এটা তোমার অধিকার এবং তুমি তোমার অধিকার প্রয়োগ করো। এবং এবং ইনফরমেশন দিই স্যার, এখানে অতীতের কোনো ডাকসু নির্বাচনে 50%-এর উপরে কিন্তু ভোট পড়ে নাই, কোনো ডাকসু নির্বাচনে। আচ্ছা। আমরা শিক্ষার্থীদেরকে আহ্বান করব তারা যেন আসে, তারা যেন ভোট প্রয়োগ করে, এটা হলো অতীতের রেকর্ড। তো সেজন্য অতীতেও কিন্তু ছাত্রদের এরকম অনীহা ছিল, সেখানেও অনেক ধরনের কারণ ছিল। ছাত্রদের মধ্যে এই ধরনের কোনো আশঙ্কা থাকার কারণ নেই, তারা এসে তারা পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে এবার পারবেন তো না। অন্তত আশা করা যায় গোলাগুলি বোমাবাজি এগুলো এগুলো তো হয়নি, মানে নেই। ছাত্র রাজনীতি ঢাকা তো এসব থেকে বিশ্ববিদ্যালয় বেরিয়ে একটা এসেছে। ভিন্ন মাত্রা এসছে অন্তত এই জন্যে, এখানে সেশন জট নেই, গোলাগুলি নেই। ছাত্রদের ইভেন অতীতে এবার শুধুমাত্র তারা তাদের লিফলেটটা ব্যবহার করছে, নির্বাচনে তারা ইশতেহার নিয়ে আসছে, আজকে যেটা ঘোষণা করলো জি ছাত্রলীগ। জি জি স্যার। সুতরাং আর এই নির্বাচন, এটার যে সাফল্য, যেটা আমরা সবাই সেই আশাবাদ ব্যক্ত করছি, এটাও তো সবাই দেখবে। এবং এর পরের বছরের নির্বাচন, তখন যে এই নির্বাচনের ফলাফলটা সেই জন্যই গুরুত্বপূর্ণ, এবং তা দেখে আমাদের ছাত্রছাত্রীরা শুধু নয়, সবাই কিন্তু আরও আশাবাদী হবে, আরও অংশগ্রহণ করবে, এবং সত্যিকার অর্থেই নেতৃত্ব বেরিয়ে আসার একটা পথ তৈরি হয়ে যাবে। ডক্টর মাকসুদ কামাল, আপনাকেই শেষ প্রশ্নটা করি যে আপনি মনে করেন সহাবস্থানের যে পরিবেশ, কারণ আমাদের অনেক দর্শক সে প্রশ্নটা করছেন, একটা আপাত পরিবেশ সৃষ্টি হয়েছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে, সেই পরিবেশটা কি ডাকসু নির্বাচনের পরেও থাকবে, নাকি নির্বাচনটা করে ফেলবার জন্য এমন একটি পরিবেশ আপনারা সৃষ্টি করে দিলেন? সহাবস্থান বলতে আমরা বুঝাই যে আমাদের সকল ছাত্ররা যারা ভিন্ন মত পোষণ করে তারা হলে থাকতে পারবে কি পারবে না, এটাই সহাবস্থান আপনি বুঝাচ্ছেন। হল সিট বন্টনের একটা প্রক্রিয়া বা আছে, ছাত্রদল চাইলেও এমনি সময়ও সিট দুটো বন্টনের মিছিল করতে প্রক্রিয়া পারবে। দিয়ে যারা যদি বৈধ ছাত্র তারা হলে থাকতে পারবেন, আর ছাত্রদল অলরেডি মিছিল করার প্রক্রিয়া আছেন। জি। আমরা আশা করব অন্য সংগঠন সকলে মিলেই এই সহনশীল পরিবেশটা যেন বজায় থাকে। শিক্ষক হিসেবে কিংবা প্রক্টোরিয়াল টিমের সহযোগিতা থাকবে, আমাদের সহযোগিতা থাকবে, ছাত্র সংগঠনগুলোর মধ্যে যেন সহনশীল একটা পরিবেশ থাকে, সেই জন্য আমরা একটা আহ্বান কথা খালি জানাবো। যুক্ত করতে চাই এখানে, সেটা হলো যে আমাদের বাংলাদেশে যে নির্বাচনী ব্যবস্থায় মানুষ যে আস্থা হারিয়ে ফেলেছে, যখন আমাদের দেশ মানে দিশা হারিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দিশা দিয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে এটার একটা সুযোগ ঢাকা এবং বিশ্ববিদ্যালয়ের আমি সামনে তৈরি যে হয়েছে। কথাটা আমরা তুলতে ভুলে গেলাম হ্যাঁ। ডক্টর আনোয়ার হোসেন, যে
এর মাধ্যমে তো ডাকসুর প্রতিনিধিরা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ হয়ে আমাদের যে মানে যেটা আছে বিশ্ববিদ্যালয় আমাদের যে সংবিধানে। 73 আদেশ যেটা হচ্ছে আমাদের স্বায়ত্ত রক্ষা কবচ, শাসনের জি। রক্ষা কবচ, জি, স্যার। তার একটা অন্যতম অনুষঙ্গ হচ্ছে যে সিনেটে ছাত্র প্রতিনিধি থাকবে এবং তারা সকল নির্বাচিত প্রক্রিয়ায় ছাত্র প্রতিনিধি। নির্বাচিত ছাত্র প্রতিনিধি Second থাকবে parliament senate এবং এবং সেই জন্যই সেকেন্ড দেশের পার্লামেন্ট। এটা স্যার আমি একটু যুক্ত করি, পৃথিবীর কোনো দেশে কিন্তু আপনি এটা পাবেন না। দিস ইজ দ্য বিউটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 5 জন ছাত্র সিনেটে থাকবে, তারা ছাত্রদের অভাব অভিযোগের কথাগুলো সেখানে বলবেন Fully represent এবং সিনেট ইজ দ্য হাইয়েস্ট অথরিটি অফ দ্য ইউনিভার্সিটি। এই কাজটি বঙ্গবন্ধু করেছেন। আর নির্বাচনের আমাদের স্মরণকালে এই প্রথম আমরা তা হ্যাঁ, দেখতে পাবো। আর নির্বাচনের- অসংখ্য ধন্যবাদ ডক্টর হ্যাঁ। সিদ্দিকুর রহমান, ডক্টর মাকসুদ কামাল, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ধন্যবাদ আনোয়ার হোসেন, আপনাকেও। ধন্যবাদ দর্শক। পরবর্তী পর্বে বিমানবন্দরের নিরাপত্তা বেহাল এই নিয়ে করব আলোচনা।